কাল তোমার দাদা দাদুকে নিয়ে আমাদের বাসায় আসবে, কালই বিয়ের ডেট পাকা করব। মোহনা আর লরিন দুজনেই হতবিহ্বল। বাবা রাজি হয়ে গেল এত সহজেই? মোহনা হাঁ করে বাবার দিকে তাকিয়ে আছে। লরিন তো পারছে না নাচতে শুরু করে। সে খুশিতে গদগদ হয়ে বলে, ধন্যবাদ আঙ্কেল। মাহবুব সাহেবের গাম্ভীর্য ভাবে তেমন ফাটল এলো না। তিনি গম্ভীর সুরে লায়লা বেগমকে বললেন, চা নিয়ে এসো। লায়লা বেগমও খুশি মনে চা বানাতে গেলেন। মোহনাও মার পিছন পিছন রান্নাঘরে গেল। সে যেতেই মাহিয়া তাকে জাপটে জড়িয়ে ধরলো, লাফাতে লাফাতে বলল, অবশ্য সেই বিদেশি আমার দুলাভাই হতে যাচ্ছে। আহ, কি আনন্দ আকাশে বাতাসে। মোহনা হেসে বলল, হয়েছে, ছাড়, এখনই এত নাচানাচি করিস না। বাবার মুড এখনো ঠিক হয়নি, বলা যায় না হুট করে যদি আবার মত পাল্টে ফেলে। মাহিয়া তাকে আশ্বাস দিয়ে বলল, আরে আমাদের বাবা হলো এক কথার মানুষ। একবার যেটা বলে দিয়েছে মানে বলে দিয়েছে, আর সেই কথা খেলাপ হবে না। এত চিন্তা করো না তো। জানো, আমি তো শুধু লরিন ভাইয়ের মুখটা দেখছিলাম। বাবা রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কি চমৎকার হাসিই না ফুটে উঠেছিল। ওনার বোধহয় তখন আমার মতো নাচতে মন চাইছিল। যা উত্তেজনায় ওনার চোখে মুখে দেখছি। মোনা রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বলল, তোরা দুইটা হয়েছিস একই রকম, বাদর কোথাকার। মোনা রান্নাঘরে গিয়ে দেখে লায়লা বেগম চা বানাচ্ছেন। মোনা ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। চুলায় ফুটন্ত পানি, লায়লা বেগম সে পানিতে চা পাতা ঢালতে ব্যস্ত। মোহনা ঢোক গিলে গলা ভেজায়। মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, বাবা কি কষ্ট পেয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন? লায়লা বেগম তার কাজের উপর মনোযোগ রেখেই বললেন, মা বাবা সব কিছুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। তোর বাবা যা ভালো মনে করেছে তাই সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে এখনই তুই কিছু ভাবিস না। কিন্তু আম্মু, বাবা যে বললেন কালই বিয়ের ডেট ফাইনাল করবেন, কিন্তু আমি তো অনার্সের পর বিয়ে করতে চাই। আমার তো আরও একটা সেমিস্টার বাকি। তাহলে কাবিন হয়ে যাক, অনুষ্ঠান না হয় পরেই হবে। এমনিতেও সামনে রোজা আসছে, এখন অনুষ্ঠান করার মতন সময় হবে না। মোহনা খুশি হয়ে বলল। আচ্ছা, তুমি তাহলে বাবাকে এটা বলো। চা খেতে খেতে মাহবুব সাহেব লরিনের কাছ থেকে আরও কিছু ইনফরমেশন নেন। লরিনও বসে বসে বাধ্য ছেলের মতো ওনার সমস্ত প্রশ্নের উত্তর দেয়। লরিনকে ছেলে হিসেবে মাহবুব সাহেবের প্রথম থেকে পছন্দ ছিল। বিদেশি হলো বাবার রক্তের ছোঁয়া স্পষ্ট। আস্থার সাথে কথা বলে ওনার সেই পছন্দটাই আরও একটু পাকাপোক্ত হয়েছে আর কি। যাওয়ার সময় মোহনা একবারও লরিনের সামনে আসেনি। লরিনের তৃষ্ণার্ত দুই চোখ মোহনাকে কয়েকবার খুঁজছে, কিন্তু মোহনা তার রুম থেকেই বের হয়নি। বাধ্য হয়ে লরিনকে সেই তৃষ্ণার্ত নয়নে বাইরে বেরোতে হলো। তবে রাস্তার কাছে গিয়ে একবার কী ভেবে সে উপরে তাকায়। সঙ্গে সঙ্গে চিরচেনা সেই প্রিয় মুখোশটি দেখে তার ঠোঁটে হাসি ফোটে। বেলকনিতে মোহনা দাঁড়িয়ে আছে, তার ঠোঁটের কোনো মৃদু এক হাসির রেশ প্রতীয়মান। লরিনের চোখের তৃষ্ণা এবার মিটল। মন ভরে সে মোহনাকে দেখে তবে সে সেই জায়গা থেকে প্রস্থান করলো। বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে। সবাই মিলে ঠিক করেছেন আগামী সপ্তাহে কাবিন হবে, আর মোহনার অনার্সের পর অনুষ্ঠান হবে। মোহনা আর লরিন দুজনেই খুব খুশি মনে এই সিদ্ধান্ত মেনে নেয়। বাড়িতে হই হুল্লোড় শুরু হয়। মাহিয়া পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। ওর এত এত চঞ্চলতা দেখে মোহনা বিস্মিত। কতটা খুশি একটা মানুষ হতে পারে। মাহিয়ার এত আনন্দ কোথা থেকে আসছে? মোহনা অবাক চোখে বোনকে দেখে। কত সুন্দর মেয়েটা তার বোনের সুখে সুখী হচ্ছে। কতটা ভালোবাসা তার। ইস, এই বাড়ি থেকে চলে গেলে মেয়েটার জন্য তার খুব যন্ত্রণা হবে। এসাও খুশিতে লাফাচ্ছে। সে সব পেয়েছে, লরিনকেও পেয়েছে, মোহনাকেও পেয়েছে। এত এত ঝামেলার পরও এই গল্পের শেষটা তো সুন্দর আর মনোমুগ্ধকর। রাফাত চটজলদি কয়েক প্যাকেট মিষ্টি নিয়ে আসে। বাড়ি জুড়ে মিষ্টি খাওয়ার আমেজ পড়েছে। মোহনার অত একটা মিষ্টি পছন্দ না, তাও এসা তার মুখে মিষ্টি পুড়ে দিয়ে চলে গিয়েছে। বেচারি মুখ ফুলিয়ে কোনো রকমে সেটা গিলছে। মোহনা আর লরিন ছাদে এলো। সাথে এসা আর রাফাতও এসেছে। মোহনা আর লরিন ছাদের এক পাশে যায়, আর এসা আর রাফাত যায় অপর পাশে। লরিন আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। এত এত দুশ্চিন্তা
এত এত অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে। অবশেষে তার প্রেম সফলতা পেতে যাচ্ছে। মাঝখানে তো সে আশাই ছেড়ে দিয়েছিল, ভেবেছিল মোহনা কখনোই তার হবে না। কিন্তু ওই যে কথাই আছে, যার সাথে যার 15 রেখা ঠিক করা থাকে তাকে অবশ্যই তার সাথে মিলতে হবে। লরিন মুগ্ধ চোখে মোহনার দিকে চেয়ে বলল। আমি খুব খুশি মোহনা। মোহনা তার দিকে ফিরে বলল। এত খুশি হওয়ার কি আছে? সবাই বিয়ে করে, আপনিও বিয়ে করছেন, এটা নর্মাল ব্যাপার। এটাতে এত খুশি হওয়ার মতো কি আছে? মোহনার কথা শুনে লরিন হাসে, বলে। তুমি খুব কঠিন মোহনা, নিজের অনুভূতিগুলো চেপে রাখতে পারো। উল্টো দিকে আমি সেটা একদমই পারি না। অনুভূতি প্রকাশ করতে না পারলে মনে হয় যেন পেট ফেটে বাস্ট হয়ে যাবে। তবে এতদিন তোমার এই গম্ভীরতা আমি মেনে নিয়েছি, কিন্তু এখন থেকে তোমার মুখ খুলতে হবে, অনুভূতি প্রকাশ করতে হবে। আর আর মোহনা প্রশ্ন করলে লরিন মুচকি হেসে বলে। ভালোবাসা প্রকাশ করতে হবে। কেন প্রকাশ না করলে বুঝি ভালোবাসা বোঝা যায় না? হ্যাঁ যায়, তবে আমার মন ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে বলছো ভালোবাসি। আর কত অপেক্ষা করবো বলো? এবার তো সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এবার তো বলতে পারো ভালোবাসি, তাই না? একদমই তাই না, এত সহজ। দুর্লভ জিনিস এটা, বুঝেছেন? এত সহজে পাওয়ার আশা ছেড়ে দিন। লরিন চোখ মুখ কুচকে অসহায় সুরে বলে। মানে কি আরও অপেক্ষা করতে হবে? সম্ভব না। না হলে না, আমার কি? মোহনা, কি? আমি আপনার পাশেই তো আছি, চিল্লাচ্ছেন কেন? লরিন মিনমিনিয়ে তখন বলল। খালি পাশে থাকলে কি হয়, কাছেও তো আসতে হবে। কিছু বললেন? মোহনার প্রশ্নে সে হেসে বলে। না না, তেমন কিছু না। আমরা যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ, ভালোবাসি বলা নিয়ে। অনেক হয়েছে, এবার বলে ফেলো। এর থেকে ভালো সুযোগ কিন্তু আর তুমি পাবে না। সুযোগের সঠিক ব্যবহার করতে শিখো। নাও বলো বলো। মোহনা কিঞ্চিত বিরক্ত হয়ে বলল। আজব তো, জোর আমি না বললে আপনি কি আমাকে জোর করে বলাবেন? লরিন মোহনার দিকে এক কদম এগিয়ে গিয়ে শক্ত গলায় বলল। অবশ্যই, এতদিন তোমার ভয় কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমি নিশ্চিত, তাই আমার আর কোনো ভয় নেই। এখন থেকে তুমি আমায় ভয় পাবে, বুঝেছো? লরিনের কথা শুনে মোহনা বড় বড় চোখ করে তার দিকে চাইল। লরিন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মোহনা তা দেখে তখন শব্দ করে হেসে ফেলে। মোহনার হাসির আওয়াজে লরিন খানিকটা চকিত হয়ে ফিরে তাকায়। মোহনাকে কখনো এত বেশি হাসতে দেখেনি। সব সময় তো মেয়েটা মেপে মেপে হাসে, অথচ মেয়েটা হয়তো জানেও না তার হাসির ধ্বনি কতটা মনোমুগ্ধকর। লরিন এক দৃষ্টিতে চেয়ে আছে দেখে মোহনা হাসি থামিয়ে বলল। কি এভাবে দেখছেন কি? লরিন চোখ সরিয়ে বলল। কিছু না। তারপর সে চুপ হয়ে যায়। মোহনাও আর কথা বাড়ায় না। কিছুক্ষণ বাদেই সেখানে মাহিয়া আসে। সবাইকে এসে বলে নিচে যাওয়ার জন্য, বড়রা তাদের ডাকছে। সে তার কথা শেষ করে আবার নিচে নেমে যায়। পাশের ছাদ থেকে এশা আর রাফাত মোহনাদের কাছে আসে। এশা এসে লরিনের কাছে গিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে। কি হলো, বলেছে? লরিন মুখ কালো করে মাথা নাড়ায়। এশা তা দেখে মোহনার কাছে যায়, কোমরে হাত দিয়ে গম্ভীর গলায় বলে। এই যে ম্যাডাম, আমার ভাইকে আর কষ্ট না দিয়ে আপনার মনের কথা বলে ফেলুন। আপনি কি দেখছেন না বেচারা কতটা কষ্ট পাচ্ছে? এত পাষাণ কেন আপনি? সামান্য একটা কথা বলতে এত অসুবিধা কেন? আমি তো দুদিনের মাথায় রাফাতকে বলে দিয়েছিলাম। এই তুই মিথ্যা বলছিস কেন? তুই আমাকে 1 মাস ঘুরিয়েছিস। কি সুন্দর মিথ্যা বলে দিচ্ছে। উনি নাকি 2 দিনের মাথায় বলে দিয়েছে। তুইও কম করিসনি। যত কষ্ট করেছিস খালি আমরা ছেলেরা করেছি। যত কষ্ট করেছি খালি আমরা ছেলেরা করেছি। তোদের মতো ফকিরনিদের পেছনে রাত দিন এক করে ঘুরেছি, তাতেও তোদের মন গলতো না। তুই মোহনার চেয়ে কম পাষাণ ছিলি না। রাফাতের কথা শুনে এশার মেজাজ বিগড়ে যায়। সে রাফাতের দিকে তেড়ে গিয়ে বলে। একদম বাজে কথা বলবি না। আর কাকে তুই ফকিরনি বলেছিস? আমরা ফকিরনি? আমরা ফকিরনি হলে তোরা তো ফকির, বিশ্ববিখ্যাত ফকির। তোদের মতো ফকিরকে যে আমরা আমাদের মূল্যবান ভালোবাসা ভিক্ষা দিয়েছি সেটাই তো অনেক। আবার আসছে আমাদের ফকিরনি বলতে। আমরা চোখ তুলে না তাকালে জীবনেও তোদেরকে পাত্তা দিত না। সুন্দরী মেয়ে পেয়ে গিয়েছিস বলে এখন এত বড় বড় কথা। খালি 1 মাস না, তোকে তো উচিত ছিল 1 বছর ঘোরানো। তাও তো আমি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেছিলাম।
কিন্তু মোহনা, তুই ভুলেও এত তাড়াতাড়ি কিচ্ছু বলবি না। বলে দিলেই এগুলো মাথায় উঠে যাবে। যতদিন পারবি ঘোরাবি। সহজে সব কিছু পেয়ে যাই তো, তাই এত বড় বড় কথা। এশা মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে। লরিন বিরক্ত হয়ে বলে। এই না এখন আমার হয়ে কথা বলছিলে, আর 2 মিনিটের মধ্যে সাইড বদল। রাফাত তখন লরিনের পাশে দাঁড়িয়ে বলে। আরে ওদের বাদ দাও ভাই, মেয়ে মানুষ এরকমই, রূপ পাল্টাতে 2 মিনিটের সময় লাগে না। এশা দাঁত খিচে বলে। তুই থামবি রাফাত, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। তো রাগ করবো না, তোকে আটকালো কে? মোহনা, তুই কিছু বলছিস না কেন? মোহনা দীর্ঘশ্বাস ছেড়ে বলে। তোদের এই ঝগড়া দেখতে দেখতে আমি এখন বিরক্ত হয়ে উঠেছি। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া কর, আমি নিচে গেলাম। লরিন, আপনিও চলুন। মোহনা চলে গেল। তার পিছন পিছন লরিরও নামতে লাগলো। আর ছাদে দাঁড়িয়ে ঈশা আর রাফাত বোকার মতো একজন অন্যজনের দিকে চেয়ে রইল। ঈশা গাল ফুলিয়ে বলল। দেখছিস রাফাত, ওরা কেমন? আমরা এখানে ওদের হয়ে ঝগড়া করছি আর ওরা আমাদেরকে পাত্তা না দিয়ে নেমে গেল। হাউ সেলফিশ দে আর। ঠিক আছে, আরো করো ঝগড়া, আমিও নিচে গেলাম। আরে আমিও তো যাব, দাঁড়া। সবাই একে একে বেরিয়ে গেল। মোহনা তার বেলকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে লরিন গাড়ি নিয়ে এসেছে। দাদা দাদিকে গাড়িতে উঠিয়ে সে একটু সাইডে এসে দাঁড়ায় মোহনাকে দেখার জন্য। লরিনকে নিচে দেখতে পেয়ে মোহনা মুচকি হেসে তাকে কল করে। লরিন তার ফোনে মোহনার নাম্বার দেখে অবাক হয়ে উপরে তাকায়। মোহনা ইশারা দিয়ে তাকে কলটা রিসিভ করতে বলে। লরিন তাই করে। কল রিসিভ করার পর মোহনা উল্টা দিকে ঘুরে যায়। তারপর সে মৃদু সুরে বলে। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। মোহনা থেমে যাওয়ার পর লরিন বিষণ্ণ সুরে বলল। আমি বাংলা গানের অর্থ বুঝি না। মোহনা তখন হেসে বলল। গুগল মামাকে বলবেন, বুঝিয়ে দিবে। রাখছি, আল্লাহ হাফেজ। মোহনা ফোন রেখে দিয়েই তার রুমে চলে গেল। লরিন কিছুক্ষণ অসহায়ভাবে তাকিয়ে থেকে তার গাড়িতে গিয়ে বসলো। অর্থ বুঝুক আর নাই বুঝুক, অন্তত সে এইটুকু বুঝেছে বাঙালিরা যখন প্রেমের কথা সরাসরি ব্যক্ত করতে না পারে তখন তারা গান গায়। একটা লাল বেনারসির শখ মোহনার অনেক আগ থেকেই ছিল। তবে সেই শখ গায়ে জড়িয়ে সে তার বিয়ে হবে সেটা আগে কখনো ভাবেনি সে। একটা লাল টকটকে শাড়ি, ঠোঁটে রক্তিম রঞ্জক পদার্থ, চোখের নিচে হালকা কাজলের ছোঁয়া আর ললাটের ক্ষুদ্র বিন্দু, ব্যাস এইটুকুই কি একটা মেয়ের বিয়ের সাজ? শাড়ি গায়ে মোহনা আয়নায় চেয়ে বলে। আমাকে সুন্দর লাগছে। তার কথা শুনে মাহিয়া আর এশা হাসে। এশা বলে। নিজের প্রশংসা নিজেকে করতে হয় না, আমরা আছি না তার জন্য। মোহনা আলতো হেসে বলল। কে বলেছে নিজের প্রশংসা নিজে করতে হয় না? আমার নিজের কাছে আমি নিজেই সবসময় প্রশংসনীয়। আর এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্ম অনুরাগ, নিজেকে নিজে ভালোবাসা। আচ্ছা বাবা, বুঝেছি। এখন একটু তোর মেকআপটা দেখ, আর একটু করলে কি হয়, দেখি বেশি নর্মাল হয়ে গিয়েছে না? এইটুকুতেই ঠিক আছে। আচ্ছা তাহলে তুই বস, এবার আমরা একটু সাজি। মোহনা বিছানাতে গিয়ে বসে পড়ল। এসা শোন, তুই কিন্তু আবার বেশি সাজিস না। পরে তোকে দেখে রাফাত এত পাগল হবে যে আমার বিয়ের কাজীকে বলে নিজের বিয়েটাও পড়িয়ে ফেলবে। আবার তোর পরিবারও আজ থাকবে। রাফাতের জন্য কিন্তু আজ খুব সুযোগ, সো বি কেয়ারফুল। এশা নাক ফুলিয়ে বলল। বেশি বুঝিস তুই। মোহনা ঠোঁট চেপে হাসে। এশা আর মাহিয়া তৈরি হয়। তাদের তৈরি হওয়ার মাঝেই নিচ থেকে গাড়ির শব্দ পাওয়া যায়। সেই শব্দে মোহনার মনে মোচড় দিয়ে ওঠে। হঠাৎ তার মাথায় আসে তার আজ বিয়ে হয়ে যাচ্ছে। সে আজ থেকে অন্য এক বাড়ির বউ হতে যাচ্ছে। কেমন যেন অন্যরকম এক অনুভূতি, না ভয় না অস্বস্তি। এই অনুভূতির ঠিক ধরা বাঁধা কোনো নাম নেই।
তবে মোহনার বুক ভার হচ্ছে, ভালো লাগছে যেমন খারাপও লাগছে খুব। সে বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে এশাকে বলে, দোস্ত আমার কেমন যেন লাগছে। এশা তার সাজায় ব্যস্ত ছিল। মোহনার কথা শুনে সে পিছন ফিরে তার দিকে চেয়ে বলল, ভয় পাচ্ছিস? না ঠিক ভয় না, একটু অন্য কিছু, বুঝতে পারছি না। এশা গিয়ে তার পাশে বসলো। মোহনার গালে আলতো করে হাত রেখে বলল, বিয়ের সময় হয়তো সব মেয়েরই এমন হয়। আমার আম্মুও বলেছিল আম্মুর বিয়ের দিনের অনুভূতির কথা। সেদিন নাকি বুকের ভিতর কেমন করে স্পন্দন বেড়ে যায়, ভয় হয়, অস্বস্তি লাগে। তোরও এমন মনে হচ্ছে তাই না? মোহনা অসহায়ভাবে মাথা নাড়ায়। এশা দ্বিতীয় কোনো কথা বলার আগেই সেখানে লায়লা বেগম এসে বললেন, কি রে, তোদের এখনো শেষ হয়নি? দরজার সামনে বর দাঁড়িয়ে আছে, বরণ করবি চল। এশা বলল। জি আন্টি, আসছি। পরে আর মোহনার সাথে কথা না বলেই এশা মাহিয়াকে নিয়ে দরজার কাছে গেল গেট ধরতে। এশা আর মোহনা পাত্রীপক্ষ আর রাফাত ছিল পাত্রপক্ষ। গেটে কত টাকা দিবে সেই নিয়ে দুই পক্ষে তুমুল তর্ক শুরু হয়েছে। এশা আর মাহিয়ার দাবি তারা 10,000-এর কমে ছাড়বে না। ওইদিকে রাফাত 5ও দিবে না বলে জানিয়ে দিয়েছে। বেশ অনেকক্ষণ তর্ক বিতর্কের পর অবশেষে 6,000-এ গিয়ে তাদের মনস্থির হলো। লরিনকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে মাহিয়া তার বোনের কাছে ছুটে গেল। গিয়ে বলল, আপু জানো লরেন ভাইয়াকে যা লাগছে না। তুই আমার জামাইয়ের দিকে নজর দিচ্ছিস? মোহনা ভ্রু কুচকে বলল। মোহনা ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমার বইয়েই গেছে তোমার বিদেশির দিকে নজর দিতে। আমি তো শুধু বলেছিলাম দেখতে কেমন লাগছে। আসলে ভাইয়াকে দেখতে একটুও ভালো লাগছে না। আমি তো মিথ্যে বলেছিলাম তোমাকে খুশি করার জন্য। আচ্ছা হয়েছে, আমি জানি কোনটা তোমার সত্য আর কোনটা তোমার মিথ্যা। মাহিয়া মুখ কালো করে বলল। যাও, তোমাকে আর কিছুই বলবোই না। সে আবার ড্রয়িং রুমে গেল। লরেনের কাছে গিয়ে বসে পড়ল। জানেন ভাইয়া, আবুকে যা লাগছে না, আপনি তো আজ পাগলই হয়ে যাবেন। লরেন সরু চোখে মাহিয়ার দিকে তাকিয়ে বলে, ভীষণ দুষ্টু হয়েছে তুমি। এখন হয়নি তো, আগে থেকেই ছিলাম। মাহিয়া কথা শুনে লরেন খুব কষ্টে হাসি আটকায়। তারপর সে তার ফোনটা মোহনার কাছে দিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার আপুর ছবি তুলে নিয়ে আসো, তোমার কথা শুনে এখন দেখতে মন চাচ্ছে। মাহিয়া লরেনের ফোন নিয়ে মোহনার কাছে গেল। গিয়ে তাকে বলল সব। মোহনা ছবি তুলতে না দিয়ে ফোনের নোটপ্যাডে গিয়ে কিছু একটা লিখলো। তারপর সে মাহিয়াকে বলল এটা লরেনকে পড়তে দেওয়ার জন্য। মাহিয়া আস্তে আস্তে আবার লরেনের কাছে গিয়ে বসলো। সেখানে বড়রা সবাই আছে বলে মাহিয়া কোনো হইচই করতে পারছে না। সে লরেনকে ফোন দিয়ে বলল। আপু এটা পড়তে বলেছে। লরেন দেখলো তার ফোনের নোটপ্যাডে লেখা। একটু ধৈর্য নেই আপনার, এত তারা কিসের? লেখাটা পড়ে লরেন মোহনাকে টেস্ট করলো। সেখানে সে লিখলো, না নেই, এতদিন ধৈর্য ধরতে ধরতে এখন ধৈর্যের বাক্স খালি হয়ে গিয়েছে। এখন যা হবে ছটপট হবে, কোনো ধৈর্য ধরাধরি হবে না। আই মিন সব কিছু ফাস্ট ফাস্ট, লাইক এখন বিয়ে আর রাতে বাসর। মেসেজ থেকে মোহনার চোখ বেরিয়ে আসার উপক্রম। মানে ছেলেটা এত কিছু ভেবে ফেলেছে। মোহনা তাকে রাগের ইমোজি পাঠিয়ে লিখলো। এখন এত লাফালে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দিব। লরেন তাকে হাসির ইমোজি পাঠিয়ে লিখলো। সাহসী ছেলেরা কখনো হুমকিতে ভয় পায় না। মোহনা মেসেজ দেখে ফোনটা রেখে দিল। ছেলেটা পাজি হয়েছে খুব। এই ছেলে যে তাকে সারা জীবন জ্বালিয়ে মারবে সেটা তার বোঝার বাকি রইল না। কাজী সাহেব বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বড়রা সবাই ড্রয়িং রুমে। মাহিয়া মোহনার পাশে বসে আছে। ঈশা আর রাফাত এই মুহূর্তে উধাও। হয়তো ছাদে আছে, কেন আছে সেটা মোহনারও অজানা। লরেনের বাড়ির লোকেরা সবাই কথা বলছেন। কাবিনের সাথে কৌগুলো বলিয়ে নেবেন, তাতে একেবারে সব ঝামেলা শেষ হয়ে যাবে। মোহনার মা বাবাও এই সিদ্ধান্তে কোনো আপত্তি রাখলেন না। মাহবুব সাহেব লায়লা বেগমকে বললেন মোহনার রুমে গিয়ে প্রস্তুতি নিতে। তিনি কাজী সাহেবকে নিয়ে আসছেন। লায়লা বেগম মোহনার রুমে যান। অপরদিকে মাহবুব সাহেব উঠে দাঁড়াতেই ওনার ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখেন যে ওনার বন্ধু আবদুল্লাহ সাহেবের কল করেছেন। তিনি এই মুহূর্তে দুশ্চিন্তায় পড়ে গেলেন।
কলটা রিসিভ করবেন কিনা, কারণ মোহনার বিয়ের ব্যাপারে ওই পরিবারের কাউকেই তিনি কিছু জানাননি। যদি এখন তিনি কল রিসিভ করার পর ওনার বন্ধু বলে ওঠেন তার ছেলেও এখন বিয়েতে রাজি, তখন মাহবুব সাহেব বড্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন। ফোনটা কেটে দিলেন, কিন্তু আবদুল্লাহ সাহেব আবারও কল করলেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। ওইদিকে ছেলের বাড়ির লোকজন তাড়া দিচ্ছেন। মাহবুব সাহেব কল রিসিভ করলেন না। এখন কল রিসিভ করলেই কথা বাড়বে, তখন আবার ছোট কথার সূত্র ধরে বড় ঝামেলাও হতে পারে। আপাতত তিনি কোনো ঝামেলা চান না, কোনো রকমে মেয়ের বিয়ে দিয়ে একটু স্বস্তি পেতে চান। যখন কাজী সাহেবকে নিয়ে মাহবুব সাহেব মোহনার রুমে ঢুকলেন, মোহনার মনটা তখন আরও চুপসে গেল। সে ভয়ে মাথা নুইয়ে ফেলল। বুঝতে পারল হৃদস্পন্দন তার আরও বেড়ে গিয়েছে। সে টের পাচ্ছে ধুকপুক ধুকপুক শব্দগুলো। ভয় হচ্ছে, পেটে মোচড় দিচ্ছে, হাত পা কাঁপছে, সঙ্গে গলাও শুকিয়ে আসছে। কাজী সাহেব একটা চেয়ারে বসলেন। তার পাশে মোহনার বাবা, লরিনের চাচা সহ আরও কয়েকজন মুরব্বী বসলেন। মোহনার মা ততক্ষণে বেরিয়ে গেছেন। মোহনার কাছে এখন ঈশা, মাহিয়া আর লরিনের আরও দুজন কাজিন বসে আছে। কাজী সাহেব তার তীক্ষ্ণ কণ্ঠে কাবিননামা পড়ে শোনালেন। অতঃপর সে কাঙ্ক্ষিত সময় চলে এলো। কাজী সাহেব মোহনাকে বললেন, বলো মা, কবুল। মোহনার জান যায় যায় অবস্থা। এর আগে কখনো এতটা নার্ভাস লাগেনি তার। ভয়ে বুক কাঁপছে যেন। এটা কিসের ভয় তা তার জানা নেই। কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছে না। লায়লা বেগম পর্দার আড়ালে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। এই তো কিছুক্ষণ পরেই মেয়েটা তার পর হয়ে যাবে। যেন চোখের পলকেই তার ছোট্ট মেয়েটা বড় হয়ে গিয়েছে। মনে হচ্ছে এই তো সেদিনে সে ভূমিষ্ঠ হলো। তাকে জড়িয়ে তিনি কত আদর দিলেন। মেয়েটা তার আজ হুট করে যেন বড় হয়ে গিয়েছে। মোহনার গলার স্বর থমকে গিয়েছে, চেয়েও কথা বের করতে পারছে না সে। মাহিয়া পলকহীন চোখে বোনকে দেখছে। তার এই পৃথিবীতে সবথেকে আপন মানুষ, প্রিয় মানুষ তার বোন। সে যখন এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন হয়তো মাহিয়া কাঁদতে কাঁদতে বেহুশি হয়ে যাবে। আজ তাই আর তার কান্না পাচ্ছে না। এই ভেবে শান্তি যে বিয়ে হয়ে গেল, এখনই তো বোন আর তাকে ছেড়ে যাবে না। কাজী সাহেব মোহনাকে আবারও কবুল বলতে বললেন। মোহনার শুষ্ক চোখে একবার বাবার দিকে চাইল। বাবার রুক্ষ চোখ আজ চিকচিক করছে। এই পাথরের ন্যায় শক্ত চোখের জমিনেও আজ পানি জমেছে মনে হচ্ছে। মোহনা চোখ নামিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। এশা কানের কাছে মুখ নিয়ে বলল, বলে ফেল দোস্ত, যত সময় নিবি ততই কষ্ট লাগবে, বলে ফেল। মোহনা ঘন ঘন নিঃশ্বাস নিল। এক ঢোক পানি খেতে পারলে হয়তো গলাটা ঠিক হতো, কিন্তু সেটারও এখন উপায় নেই। সে চোখ বুজে নিজেকে ধীরে স্থির করলো। আসলে সময় নিলে কষ্ট আরও বাড়বে। তার চেয়ে বলার দরকার, বলে দিলেই ঝামেলা শেষ। অবশেষে সে নিজেকে শক্ত করলো, ঠোঁট নাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। পরপর 3 বার কবুল বলার পর কক্ষে উপস্থিত সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। তাদের এই আনন্দের ধ্বনি পাশের কক্ষেও গেল। লরিনের কানে এই ধ্বনি পৌঁছাতেই ঠোঁটের কোণে চমৎকার হাসি ফুটে উঠল তার। অবশেষে সে পেরেছে, নিজের ভালোবাসাকে জেতাতে পেরেছে। লরিনের কবুল বলা শেষে সকলে মোনাজাত ধরে। তারপর শুরু হয় মিষ্টি খাওয়ার হুড়াহুড়ি। এর মাঝে লরিনের অস্থির মন আরও বেশি অস্থির হয়ে ওঠে মোহনাকে এক পলক দেখার জন্য। তার বউকে এখনো কেন এই রুমে আনা হচ্ছে না? কেউ কি বুঝতে পারছে না সে কতটা ছটফট করছে? কেউ কি তার কষ্টটা একটু বুঝতে পারছে না? আশ্চর্য, বিয়ে হয়ে গিয়েছে, এখনো বউ দেখতে এত অপেক্ষা করতে হবে কেন? মানুষগুলো সব অদ্ভুত, কেউ তার মন বোঝে না। লরিন বসে বিরক্ত মনে ফ্যাচ করেই চলেছে। আর 1 সেকেন্ডও যেন তার ধৈর্য কুলাচ্ছে না। এখন কেবল কতক্ষণে সে মোহনাকে দেখবে সেই চিন্তাতেই অস্থির। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মোহনাকে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো। লরিনের দৃষ্টি কাটল তার অতিরঞ্জিত এই মোহনীয় পরীটা। সে নিষ্পলক কিছুক্ষণ চেয়ে মনে মনে ভাবল, এটা তার বউ। মোহনা তার পাশে বসে আছে,
ওইদিকে লরিন হতভম্ব। কাউকে লাল রঙে এত কিভাবে সুন্দর লাগে, আশ্চর্য। এ তো পুরো লাল রঙের মাদক, যাকে ছুতে হয় না, দেখলেই নেশা ধরে যায়। পাঞ্জাবি গায়ে লরিনের এই রূপটা মোহনার কাছে নতুন। আর নতুন জিনিস দেখলে স্বাভাবিকভাবে মানুষের মস্তিষ্ক প্রথমে কিছুটা বিস্মিত হয়, পরে ধীরে সুস্থে সেটাকে মানিয়ে নেয়। মোহনারও এখন হয়েছে তাই। লরিনকে এর আগে সে কখনো পাঞ্জাবিতে দেখেনি, আজ প্রথমবারের মতো দেখছে। আর আজ প্রথমবারের জন্যই তার মনে হচ্ছে ছেলেটা মাত্রাতিরিক্ত সুন্দর। আর চিরন্তন সত্য হলো যে শুভ্রর গায়ে শুভ্রের ছোঁয়া এমনিতেই দৃষ্টিনন্দন। রাতের খাবার শেষ করে লরিনের বাড়ির লোক সবাই চলে গেলেন। রয়ে গেল কেবল লরিন আর ঈশা। এতক্ষণ সব স্বাভাবিক থাকলেও এখন লরিনের কেমন যেন অস্বস্তি লাগছে। তার এখন ইচ্ছে করছে চলে যেতে। মোহনাও তখন থেকে গম্ভীর। ঈশা আর মাহিয়া বেশ মজার মুডে থাকলেও লরিনের তাতে মন পুষছে না। সবাই যার যার মতো শুয়ে পড়েছে। মোহনা দুধের গ্লাসটা লরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু বলেছে এটা খাওয়ার জন্য। লরিন বাধ্য ছেলের মতো ঢকঢক করে পুরো গ্লাস শেষ করলো। মোহনা খালি গ্লাসটা টেবিলের উপর রেখে লরিনকে গিয়ে বলল। উঠে দাঁড়ান। লরিন ভ্রু কুঁচকে বলল, কেন? সালাম করব। মুখে দিলেই হবে? মোহনা তাকে মুখেই সালাম দিল। তারপর সে বিছানায় পা উঠিয়ে বসলো। লরিন চুপচাপ চেয়ে রইল। মোহনা তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? লরিন নিঃশ্বাস ছেড়ে বলল, না মানে হ্যাঁ। বলুন। লরিন বুঝতে পারছে না তার কেন এমন হচ্ছে। ছেলে মানুষের আবার এত কিসের অস্বস্তি? এটা তো তারই বউ, বউয়ের সামনে নো অস্বস্তি। নিজের মনে সাহস জুগিয়ে সে বলল, তুমি তো এখনো উত্তর দাওনি। কিসের? লরিন বিরক্ত হয়ে বলল, ভুলে গেলে? ওই যে সাদে বলেছিলাম ভালোবাসি কথা বলতে হবে। মোহনা তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, বিয়ে করেছি তাতেই খুশি থাকুন, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। লরিন কপাল কুঁচকে বলল, যেন বিয়ে করে আমাকে উদ্ধার করেছে। আশ্চর্য, ছোট একটা কথা বলে দিলেই তো হয়। না, সেটা নিয়ে এত ঝামেলা করতে হবে। মেয়েদের মনে এত প্যাচ কেন বুঝি না। মোহনা খুব ক্ষেপে গেল। তেরে এসে বলল, এই যে মিস্টার, বেশি কথা বলবেন না। বিয়ে হয়ে গিয়েছে বলে ভাববেন না এখন আপনি যা খুশি তাই বলেই পার পাবেন। বেশি কথা বললে একদম সুই সুতা দিয়ে মুখ সেলাই করে দেব। সো এখন থেকে সাবধানে কথা বলবেন, বুঝেছো? লরিন তাকে পাত্তা না দিয়ে বলল, এইসবে আমি ভয় পাই না। মিস্টার ড্যানিয়েল লরিন তার সৃষ্টিকর্তাকে ছাড়া আর কাউকে ভয় পায় না। আর আপনার মতো বাচ্চা মেয়েকে তো একদমই না। ও হ্যালো, আমি মোটেও বাচ্চা মেয়ে না। বয়স জানেন কত আমার? 24। কয়দিন পর 25-এ পড়বো। আসছে আমাকে বাচ্চা বলতে। আর কি যেন বলছিলেন আপনি? আমাকে ভয় পান না তাই না? শুনুন মিস্টার, নিজের বউকে ভয় পায় না পৃথিবীতে এমন কোনো পুরুষ মানুষ নেই। বড় বড় রাজা বাদশারাই বউয়ের ভয়ে সব সময় কাবু ছিলেন। সেখানে আপনি তো নিতান্তই একটা ক্ষুদ্র বালক। আপনাকে তো আমি তুড়ি মেরেই উড়িয়ে দিতে পারবো। মোহনার কথা শেষ হতেই লরিন তার বাম হাতে জোরে টান দিয়ে নিচের কাছে নিয়ে আসে। মুখের কাছে নিজের মুখ এনে ম্লান সুরে বলে, আচ্ছা তাই? তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে? এত শক্তি তোমার? তাহলে তো একটু সত্যির পরীক্ষা করতেই হয়, তাই না? লরিন মোহনাকে চোখ মারে। মোহনা ঢোক গিলে বলে, হাত ছাড়ুন। লরিন তার কানের কাছে মুখ নিয়ে বলল, আজকে রাতে নো ছাড়াছাড়ি ডিয়ার। চলো একবার তাহলে শক্তির পরীক্ষা করা যাক। মোহনা রেগে গিয়ে বলল, বাজে কথা বলবেন না লরিন, আমার কিন্তু বিরক্ত লাগছে। এখন বিরক্ত লাগছে, আর একটু পর লজ্জা লাগবে, সমস্যা নেই। তারপর একটা রোদ ঝলমলে সকাল এলো। একটা নতুন সকাল, যার মিষ্টি রোদে মিষ্টি হাসলো মোহনা। চোখ মেলে তাকিয়ে দেখলো সামনে এক বিশাল জগৎ। পাশ ফিরে দেখলো এক বিস্তীর্ণ ভালোবাসা। এই তো সামনে সুন্দর জগতে তার এই ভালোবাসা কি অপূর্বভাবে মিশে যাচ্ছে, যেন তারা একে অপরের পরিপূরক। আজ তার মনে হচ্ছে ভাগ্যিস এই ছেলেটা তার জীবনে এসেছিল, নয়তো এই অফুরন্ত প্রেম সে কোথায় পেত এই নিদারুণ সুন্দর সময়। ভাগ্যিস ছেলেটা তার জীবনে এসেছিল।
মোহনা উঠে চোখ বুজে দুহাত দুদিকে মেলে দিয়ে উচ্ছ্বাস নিয়ে বলতে লাগলো, I want to do with you what spring does with the cherry trees. I love you, Lauren. I love you so much.